সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের তাজহাট জমিদার বাড়িতে। এটি রংপুর শহরের একটি আহ, দ্রষ্টব্য স্থান এবং এই অঞ্চলের জমিদারি আহ, ব্যবস্থাপনার এবং জমিদার যারা ছিলেন তাদের আহ, রেখে যাওয়া অন্যতম একটি স্থাপনা। এটি তাজহাট জমিদার বাড়ি হিসেবে সর্বাধিক পরিচিত। আহ, কিন্তু এটি আহ, এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় পরিচালিত হচ্ছে এবং একই সাথে এটি রংপুর জাদুঘর হিসেবে এটি পরিচালিত হচ্ছে। রংপুর জাদুঘরের ইয়েটা সরকার সিদ্ধান্ত নিয়েছে 2002 সালে এবং পরবর্তীতে 2005 সালে এটিকে এর পুরোটা না, একটা অংশকে নিয়ে এই জাদুঘর করা হয়েছে। তো আমি যদি এর ইতিহাসটা একটু বলি, তো এই অঞ্চলে আহ ব্রিটিশ আমলের যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার আওতায় জমিদারি প্রথা চালু হয়, সেই জমিদারি প্রথার এই অঞ্চলে অনেক জমিদার এখানে ছিলেন। তার মধ্যে আহ এক জমিদার কৃষ্ণলাল রায়, তিনি আসলে গুজরাটের মানুষ। পরবর্তীতে তিনি শিখ ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত হয়ে এই রাজবংশটি জমিদারি প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয় যে তিনি স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণকার ছিলেন এবং তার তৈরি তাজ বা মুকুটের সৌন্দর্য বা তার ভিত্তিতেই এই অঞ্চলটির নাম তাজহাট হিসাবে পরিচিত হয়। এবং পরবর্তীতে তিনি নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার একজন ইয়েকে দত্তক নেন, তার নাম হলো গিরিধারী লাল। এবং গিরিধারী লাল 1887 সালের ভূমিকম্পে আহ, তিনি মারা যান এবং পরবর্তীতে তার পুত্র আহ, গোপাল রায়, গোবিন্দলাল রায়, তিনি এইটার উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার পুত্র আহ, মহারাজা গোবিন্দ কুমার গোবিন্দলাল রায় এই এই বিল্ডিংটি প্রাসাদটি তৈরি করেন। এবং ধারণা করা হয় যে বিংশ শতাব্দীর শুরুতে, অর্থাৎ 1908 সাল থেকে 14 সালের মধ্যে এটি প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয়। এবং এই বিল্ডিং এর বিশেষত্ব হলো যে এটা ইউরোপিয়ান ক্লাসিক্যাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং দিয়ে এটি তৈরি করা হয়েছে এবং এর যে সুবিশাল সুপ্রশস্ত সিঁড়ি, এই সিঁড়ি কিন্তু এই দ্বিতল বিশিষ্ট ভবনটির একেবারে একদম উপর পর্যন্ত গেছে এবং সিঁড়ি গিয়ে যেখানে মিশেছে সেখানে মূল ফটক এবং মূল ফটকের দুপাশে দুটি উল্লম্ব বাতায়ন আছে এবং এইখানে মোট 22টি কক্ষ রয়েছে এবং সেই 22টি কক্ষের চতুর্দিকে এটা ইউ আকৃতির একটি একটি স্থাপনা এবং সেখানে মধ্যভাগে কেন্দ্রস্থল, যেখানে প্রাসাদের কার্যক্রম বা জমিদার পরিবারের যারা থাকতেন। একই সাথে এখানে জমিদারি কার্যক্রমের প্রশাসনিক স্থাপনাও, দাপ্তরিক স্থাপনাও এখানে স্থাপন করা হয় এবং পরিবারের অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী তারাও এখানে থাকতেন। এই বিল্ডিংটির খিলান বা পিলার এবং যে কালার, এই সবগুলোর মধ্যে বিশিষ্টতা আছে এবং যে শ্বেত পাথর দিয়ে সিঁড়িটি করা হয়েছে, এটা বলা হচ্ছে যে ইউরোপ থেকে এই শ্বেত পাথর নিয়ে এসে করা হয়েছে। তো সবকিছু মিলিয়েই এটি একটি অনন্য স্থাপনা। স্থাপত্য বিদ্যার জায়গা থেকে যদি দেখা যায়, আর ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক জায়গা থেকেও এর গুরুত্ব রয়েছে। কারণ জমিদারি প্রথার শেষের দিকে যখন এই অঞ্চলে জমিদারদের আহ রমরমা অবস্থা ঠিক অতটা ছিল না, কিন্তু স্টিল তখনই কিন্তু এরকম একটি স্থাপনার কাজ শুরু হয়। সেই জায়গা থেকে বলা যায় যে জমিদারি ব্যবস্থার শেষের দিকেও এই অঞ্চলের জমিদারদের আর্থিক অবস্থা এবং প্রশাসনিক সক্ষমতা অনেক ব্যাপক ছিল, না হলে এত সুবিশাল একটি স্থাপনা তৈরির নিশ্চয়ই তারা উদ্যোগ নিতেন না। তো এখন এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে 1984 সাল থেকে 91 সাল পর্যন্ত এই ভবনটি, স্থাপনাটি হাইকোর্টের একটি বেঞ্চ হিসেবে এটি দায়িত্ব পালন করে এবং পরবর্তীতে এটা যখন এখান থেকে হাইকোর্ট বেঞ্চ উইথড্র করা হয়, তখন এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতার
আওতাধীনে এটি এটি আহ, ব্যবস্থাপনা পরিচালিত হয়। এবং যেটা আমি শুরুতেই বলেছি যে 2002 সালে সরকারি সিদ্ধান্তে এবং 2005 সাল থেকে এর অংশ বিশেষ রংপুর জাদুঘর হিসেবে পরিচালিত হয়ে আসছে। এইখানে সেই সময়ের অনেক উপকরণ এখানে রাখা আছে, শিলালিপি, তাম্রলিপি এবং অনেকগুলো পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত আছে। তো যারা এই অঞ্চলে আসেন, রংপুর অঞ্চলে আসলে অবশ্যই এটি একটি দেখবার জায়গা, এটি একটি দর্শনীয় জায়গা এবং প্রাচীন বা জমিদারি ইতিহাসের আহ সাক্ষ্য স্বচক্ষে দেখবার জন্য এখানে আসার অনুরোধ আমি করি। আপনারা নিশ্চয়ই আসবেন এবং এলে একটি ভালো সময় আপনাদের কাটবে, একটি ঐতিহাসিক স্থানের সাথে আপনাদের পরিচয় হবে। আমাদের বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর জমিদারি প্রথা বা তাদের কার্যক্রম, স্থাপত্য রীতি ইত্যাদি সম্পর্কে একটি ধারণা। তো আমি সবাইকে এখানে আসবার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। বাই বাই।